22-এর 1 নিয়মিত 9 ক মোতাবেক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আসামি হ্যাঁ আদালতের সদয় অনুমতিক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালের 19 ধারা টেবিল 9 ক মোতাবেক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আসামি নিজ কর্মচারী রাখা অপরাধে বাদীপক্ষের দাখিলকৃত মামলার কার্যক্রম শুরু করার অনুমতি প্রার্থনা করছে। অনুমতি দেওয়া হলো রাষ্ট্রপক্ষে সাক্ষীদের বলুন আমি শপথ করতেছি যে এই মামলায় যা সাক্ষ্য দিব কোনো কিছু গোপন করিব না, আমার সাক্ষ্যের কোনো অংশ মিথ্যা হবে না, আমার সাক্ষ্যের কোনো অংশ মিষ্টি করতে আমাকে সাহায্য করুন। আপনার নাম আপনি এখন কোথায় কর্ম করতে আপনি কোথায় কর্ম করতেছিলেন? আপনি এ ধরনের কর্মকর্তা হিসেবে যারা এই মামলার সম্পর্কে যারা জানেন আদালতকে তা উপস্থাপন করুন। আমি এটার তারিখ 21/5/2018 তারিখ আর কতক্ষণ পালন করার সময় সময় হিসাব 952 21/5/2018 তারিখে ওয়ারেন্ট আবেদন গোপন জানতে পারেন যে সংবাদের সূত্র যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে সঙ্গী অফিসার ও ফোর্স সহ 40 ঘটিকার সময় আমাদেরকে দেখে আসামি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স সহ তাকে তাকে স্ট্যান্ডার্ড হাতা থেকে ধৃত করে তারপরে আমরা তার কাছে আমরা তল্লাশি করার পরে দপ্তর মূলে তার কাছে আমরা জিন্স পকেটে ডাক কবর থেকে 6 পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করি, যেটা আসামি নির্দেশে বের করে দেয়। পরবর্তীতে আমি সেটা জব্দ তালিকা মূলে জব্দ করি এবং থানায় এসে এসআর দেয়। এটা সেই ইয়াবা, এটা সেই ইয়াবা না, আগে তোমার দাবি এটা এই সেই আপনি যে এটাকে আপনি সাক্ষ্য তারপরে এই যে ইয়াবা, এটা কি সেই ইয়াবা আপনার আরো আছে এই যে দপ্তর তালিকা দিয়ে আপনি দপ্তর তালিকা করছেন আর দপ্তর তালিকা কি করছে উনি আর আমি করেছি যদি বলে তাহলে ওটা এটাকে আপনি না বললে ওটা তারিখ আপনি বিরুদ্ধে আসে না বিচারের বাইরে দিতে আপনাকে এখন উদাহরণ করতে যারা করবেন এই রাজরা করতে আবার অপরাধ যারা করবে যারা করবে এগুলা করে তোমার বক্তব্য বাস্তব জীবনে যখন যাবা তোমার ল্যাঙ্গুয়েজের উপর বলছো কোন কোয়ালিটির ইউনিভার্সিটি তাকে দেখো তোমার বক্তব্য ছেলে তোমাকে বিলিভ হতে
করছিলাম না, অনৈতিক ঘোষণা করছি, মানে এটা কোনো লাইনে না। বললো যে দেখেন সে আপনার ওখানে স্বর্ণ প্রতীকী হিসেবে দামা দাম নিয়ে আপনার সাথে বছরটা ঝগড়া হয়েছে, এই কারণে পর্যায়ে সে চলে যায়। পরবর্তীতে আপনি নিজের পকেটে ইয়াবা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন। মূলত আপনি That's all you know. বাংলা তদন্তকারী কর্মকর্তার স্বার্থ প্রমাণ করার জন্য বারবার অনুমতি দিতে হয় না, আপনি আপনার অনুমতি দিলে আমি কোনো অংশ গোপন করিব না। আমি কোনো অংশ গোপন করিব না। আমার সাথে কোনো অংশ আমার সাথে কোনো অংশ মিথ্যা হইবে না। আমার সবাই আপনার নাম আপনি বর্তমানে কোথায় কর্মরত আছেন? পূর্বে কোথায় কর্মরত ছিলেন? আপনি তো তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি যা যা জানেন বিজ্ঞ আদালতে জানান। আমি এই মামলার একজন তদন্তকারী কর্মকর্তা। গত 21/5/2018 এই তদন্তকারী কর্মকর্তা এটা ভিন্নভাবে থাকে, ওটা আমরা পরে দেখছি। আসলে এই কেসে হচ্ছে কি, অন্য সাক্ষীরা আসেনি, উনি এসে তুলে নিয়ে গেছে, কিন্তু একজন ভালো লয়ার হলে তুমি তাকে আগে সাক্ষী নেবা না। সাক্ষী নিলে তোমার ডিফেন্স ফ্রি তদন্তকার অন্য সাক্ষীর সাথে এর অনেক 145 আগে যদি সাক্ষী হয়ে যায় কীভাবে অন্য সাক্ষী সাধারণ আলোচনা করবে স্যার, যেহেতু আরও আমার সাক্ষী হয়ে গেছে নেওয়ার পরেই সাক্ষী যারা লোকাল জনপ্রদানিকা আমি শপথ করতেছি যে এই মামলায় যারা সাক্ষ্য দিব তারা সত্য হইবে। কোনো কিছু গোপন করিব না। আমার সাক্ষের কোনো অংশ নিতে হবে না। আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোথায় বসবাস করেন, আপনার পেশা। আচ্ছা, আমি তো প্রত্যক্ষদর্শী সাক্ষী। প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আপনি যা যা দেখেছেন বিজ্ঞ আদালতকে তা জানান। আপনাকে এখন Wait, please, Your Honor. Because of the অনুমতি প্রার্থী। আপনার নাম, আপনার বাসস্থান, পেশা। আচ্ছা, আপনি যে সেদিন কাগজে সই করেছেন, কাগজে কিছু লেখা ছিল? আপনি কোথায় দাঁড়িয়ে সই করেছেন? আপনি যে সেখানে কাগজে সই করলেন, কি আপনি কোনো মাদকদ্রব্য ধরতে দেখেছিলেন? তাহলে আপনি সই করলেন। That's all, Your Honor. পুলিশ বলে এই কারণে সে মাদকদ্রব্য তার নাম হচ্ছে দেখুন। বিজ্ঞ আদালতের নিকট আমার এই সাক্ষীকে অস্থায়ী হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ প্রার্থনা করছি। স্যার, একটু মান্য থাকবে। যখনই দেখবে যে তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই তুমি যে না জেলা করার প্রয়োজনটা তুমি আগে তাহলে জেলা করো। আপনি তো প্রত্যক্ষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। আপনার সাথে আসামি, আপনি কি আসামির সাথে পরিচিত? আসামি আপনার কে হয়? আপনার বাড়ি থেকে আসামি বাড়ি কোথায়? আপনি বলেছেন যে আপনি আসামিকে অথচ
আপনার বাড়ি আসামি বাড়ি থেকে 4-5 বাড়ি এড়ে। আপনি আসামিকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিলেন, সত্য হবে। মামলার এই পর্যায়ে রাষ্ট্রপক্ষের 4 নং সাক্ষী সাক্ষ্য গ্রহণের জন্য অনুমতি প্রার্থনা মামলার অনুমতি লাগে না। তুমি একবার অনুমতি দিয়ে দিলে এরপরে আমি শপথপূর্বক বলছি যে এই মামলায় যা সাক্ষ্য প্রদান করব তার তথ্য হবে আমি এই মামলা সম্পর্কে আপনি যা যা জানেন এটা আদালতের সামনে পেশ করতে হবে। আমি এই মামলার একজন তদন্তকারী কর্মকর্তা গত 21/5/2018 তারিখে বয়সপুর থানায়
জনগণে থাকাকালে বয়স্ক থানা ভাড়া আমার উপর তদন্ত মামলা আওতা করলে আমি এই মামলার তদন্তভার গ্রহণ করি, ঘটনাস্থল পরিদর্শন করি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র আলাদা কাগজে প্রস্তুত করি, জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করি, বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি ক্রিমিনাল প্রসিডিউর কোড এর 161 ধারা মতে লিপিবদ্ধ করি। এজাহার নামীয় আসামিকে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি, আসামির নাম, ঠিকানা ও পিসিপিআর যাচাই করি, জব্দকৃত আলামত 6 পিস ইয়াবা হতে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে 1 পিস ইয়াবা ট্যাবলেট পরীক্ষাগারে প্রেরণ করে নমুনা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষার মতামত সংগ্রহ করে পর্যালোচনা করি। আমি প্রকাশ্য ও গোপনে তদন্ত করি। সার্বিক পর্যালোচনায় আসামি 1 শ্রী সুশান্ত এর বিরুদ্ধে মহেশপুর থানার অভিযোগপত্র নং 270 তারিখ 20/18/1990 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 19(1)(9) ক দ্বারা বিজ্ঞ আদালতে দাখিল করি। ম্যাপ এই সেই সূচিপত্র আর কত নম্বর 400 আপনাকে এখন আপনাদের এখন মুক্তি হয়ে গেছে সেটা যে বললো যে আমরা একটু খেলা দিয়েছি বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমি আসামি পক্ষের সাক্ষী শ্রী বিপ্লব সিংহের সাক্ষ্য উপস্থাপন করার অনুমতি প্রার্থনা করছি। শ্রী বিপ্লব সিং। বলছি যে আমি এই মামলায় সাক্ষ্য প্রদান করবো, আমার সাথে কোনো আপনার নাম, আপনাদের এই ঘটনার সম্পর্কে দেখেছিলেন হঠাৎ দেখি পুলিশ এবং উত্তর আসামের কেন্দ্র ছিল, তো আমি এখানে গেলাম। তারপরে হচ্ছে হঠাৎ দেখি পুলিশ হচ্ছে আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, তো পরে নিয়ে তাকে আবার চালান করা। দেখেছেন তাকে সরাসরি? আমি শুনছিলাম, পরে দেখছি। নিয়ে যাওয়ার সময় দেখেছি, তাই তো? আর তাকে কি আসলে বাসা থেকে নিয়ে গেছে? আমি শুনছিলাম যে বাসা থেকে নিয়ে যাচ্ছে, পরে আমি রাস্তায় দেখছি। রাস্তায় নিয়ে যেতে দেখেছো? হ্যাঁ, আপনি কোথায় কাজ করেন? আপনি কেন জানেন? হাত করতেন না?
আর বলেন তোমাদের তোমার ইউনিভার্সিটির পর্যন্ত নাম আছে যার সাহিত্যের মতো ভালো তার প্রেজেন্টেশন তত ভালো তার প্রেজেন্টেশন ভালো দর্শক তাকে দেখে ওই দিন যদি কোনো কঠিন মামলায় তাকে হয়তো ভালো পরে যখন ওই নতুনভাবে যখন যাবে ওই অ্যাডভোকেট তো সেই অ্যাডভোকেট খুব সুন্দর করে কথা বলে বুঝিয়ে কথা বলে দর্শক আমি ইন্টারাপ্ট করি আমি যখন আসি তখন প্র্যাকটিস করা একটু বছর তখন আমার মনে আছে আমার নাম ছিল নলিনী রঞ্জন বসাক তখন কেবল উপজেলা আবার বলতে ডিস্ট্রিক্ট থেকে আসলে তখন জেলাদার ম্যাচ আমাকে নতুন আমারে একটা কেস পাইলাম ঢাকা থেকে জানো ঢাকা থেকে কিন্তু সহজে দামি দেয় 10 টাকা যেহেতু এটা ক্রাইম এগেন্স্ট সোসাইটি অ্যান্ড স্টেট দামি দিতে চায় আমার নতুন নতুন যারা ধরছে একজন টিটি কম দেওয়ার আগে বললে আমি উঠে ওনার কাছে 15 থেকে 20 মিনিট ওই কেসে জামিনের প্রার্থনা করি করার পরে আমাকে জামিন দিয়ে এই লাইভেই আমাকে ডাকে লাইভে দেখে যে জীবনে আমার এই সব কেসে আমি কোনো জামিন দিই আজকে আপনার কোথায় পরিচয় নিলেন যে আপনার যে প্লেসমেন্টে আমি খুশি আপনার সাথে একটা জানাই এই যে আমার প্লেসমেন্টটা এই যে বলছেন স্যার এটা আমার যে তুমি কমপ্লিট করা স্যার দেবে না তোমার কিছু উপর দেখা যাচ্ছে তুমি এই বিষয়গুলো ডাকিং প্রফেশনাল মানুষের অসংখ্য কখনো কিছু আমি আদালতের ভাষা আলাদা এমন ভাষা ব্যবহার করবো না যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আসামকে কোথা থেকে ধরে নিয়ে এই বাংলাদেশে কোনো কন্ট্রাডিকশন জানতে চাওয়া যাবে না কেন কেন বললেন পয়েন্টগুলো নিয়ে রাখবো কোনটা ভুল করছে আমি এই যে এই কথা বললেন এখানে এই কথা বলছেন দেখেন আপনার তার কাছে তুমি এটা সাজেশন হবে রাষ্ট্রপক্ষের বিবাহ তোমার সাজেশন হবে দেখে আপনার বাড়ি কোথায় আসলে বাড়ি বাড়ি কি হয় হয়তো বলে দেখেন চাষা হয় বলে তাকে আজকে ইয়াবাকে থেকে বাঁচানোর জন্য আদালতে মিথ্যা চাকরি এইভাবে সাজেশন আপনি এক জায়গায় কাজ করেন এই জন্য আসামকে লাভের জন্য নির্দেশক করি আদালতের সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আসামির নিকট হতে 6 পিস গোলাপি রঙের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে জানা যায় যে উক্ত ট্যাবলেটের মাদকের উপাদান রয়েছে যা ইয়াবা নামে পরিচিত। আসামি চোরাচালানের উদ্দেশ্যে এগুলো বহন করছিল। বিজ্ঞ আদালত ইয়াবা একটি সর্বনাশা মাদক যার ভাইরাল বলে আমাদের তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন দিন আমরা একটি অসুস্থ রাষ্ট্রে পরিণত হচ্ছি। তাই বিজ্ঞ আদালতের কাছে আবেদন উক্ত আসামিকে মাদকদ্রব্য চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালের ধারা 19-1 টেবিল 9 ক অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। অল মাইলর চোরাচালানের জন্য হলে সেখানে মামলা হয় তোমার বর্ডারে উঠে এটা ভারতের নিষিদ্ধ মাদক বহন করে বলে সে মোটরসাইকেল চালিয়েছে অথচ PW4 বলে সে মোটরসাইকেল চালিয়েছে। PW1 বলে জব্দ তালিকা দাঁড়িয়ে পড়েছে কিন্তু PW4 বলে জব্দ তালিকা দোকানে বসে পড়েছে। PW1 বলে আসামিকে আমি
সিটি ডিএলআর 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 না ডিএলসি হবে ডিএলআর না ডিএলআর রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীর মধ্যে অসংগতিশীলতা থাকলে তার সুবিধা আসামিপক্ষ পাবে। এর অর্ডার আশেপাশের কোনো দোকানদারকে এই মামলায় সাক্ষী করা হয়। কত তারিখে সাক্ষী করা হয়েছে তারা আবার বলে মাদক উদ্ধার করতেই দেখবে। তাছাড়াও এর অর্ডার এই মামলায় চার্জশিট এজাহার জবানবন্দি এছাড়া বিডাব্লিউ 1 থেকে বিডাব্লিউ 4 পর্যন্ত সবার কথায় যেটা পাওয়া গেছে যে গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়েছে। অথচ এই রাসায়নিক পরীক্ষার রিপোর্টে এসেছে যে লাল রঙের ইয়াবা পাওয়া গিয়েছে। এর অনার 15 বিএলবি এইচসি 570 তে বলা হয়েছে এজাহার জব্দ তালিকা ও চার্জশিটে মাদকের যে ধরন উল্লেখ করা হয়েছে তা রাসায়নিক পরীক্ষার সাথে হুবহু না মিললে তার সুবিধা অবশ্যই আসামিপক্ষ পাবে। এর অনার আমার ক্লায়েন্টের পূর্ব ইতিহাসে কোনো মাদকের মামলা তো দূরে থাকবে, কমজিয়ার মামলাও নাই। এর অনার রাষ্ট্রপক্ষ 60 জন সাক্ষীর মধ্যে মাত্র 4 জন সাক্ষী উপস্থিত করেছে, বাকি 3 জন উপস্থিত করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। উক্ত ব্যর্থতার সুবিধা 57 বিএলসি এডি 41 এবং এভিডেন্স অ্যাক্টের 120 অনুযায়ী আসামিপক্ষ পাবে। এর অনার এই মামলায় আমার কাছে মনে হয় ইয়াবা উদ্ধারের ঘটনাটি একটি সাধারণ কারণ। যে দেশে নারায়ণগঞ্জের স্বাধীনের মতো মামলার ঘটনার মতো ঘটনা ঘটতে পারে, যে দেশে নিরীহ জীবন পা হারাতে পারে, সেই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এরকম নাটক সাজানো বলেই আমি বুঝতে পারি। সুতরাং ইওর অনার আমি শুধু রায়ে আমার ক্লায়েন্টের খালাসি চাই না, ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ যেন থাকে সেই নির্দেশনা চাই। দ্যাটস অল। আসামে কিছু বলতে চাই আরে ইয়াবা করতে ওটা করতে যাইছো বলি না আমাদের আজকে শেষ তো তোমার এই বলেছে আজকে মুখ বলে শুনতে পাচ্ছ ভাই তো রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে। আসামি আদালতে উপস্থিত আছে। আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল সে 6 পিস নিষিদ্ধ মাদক সংগঠিত ইয়াবা বহন করছে, যা 1918 সাল দিয়ে 1990 সালে পরে এটা 18 সালে আচ্ছা, এটা একটি দণ্ডনীয় অপরাধ। দেখা যায় এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যরা একে অন্যের সাথে কেউ সমর্থনমূলক সাক্ষ্য প্রদান করে না, তাদের একের সাথে অন্যের বক্তব্য বৈপরীত্য এবং অ্যাপিল কোর্টের দুটি সিদ্ধান্ত এখানে আসামি পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। যে দুটি দেখলে দেখা যায় যে পুলিশ সাক্ষ্য হলেও এদের যদি পরস্পরের সাথে পরস্পর বৈপরীত্যমূলক থাকে তাহলে সেই ক্ষেত্রে আদালতরা বিবেচনায় আনতে পারে না। তদুপরি মেইন যে এই মামলার যে সূত্র সেটা যে ইয়াবা, সেই ইয়াবা রাষ্ট্রপক্ষ বলছে যে হলুদ রঙের ইয়াবা তারা আসামির কাছ থেকে পেয়েছে, কিন্তু এই মামলার কাগজপত্র পর্যালোচনা দেখা যায় যে কেমিক্যাল রিপোর্টে পাঠানো হয়েছে লাল রঙের ইয়াবা। লাল এবং হলুদ দুটি রঙই পৃথক রং, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষ্যরাই স্বীকার করেছে। ফলে এমত অবস্থায় অত্র আদালতের কাছে মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ এই মামলাটি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত করতে পারেই নাই, বরং তারা দেখা যায় যে এই মামলা আসামি পক্ষের যে বক্তব্য তাকে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে, এটা একটি হয়রানিমূলক মামলা বলে প্রতিষ্ঠিত হয়। আয়ের বিরুদ্ধে বাদীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইজি বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে একটি প্রতিবেদন দেওয়া হলো বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য, আর আসামিকে কিছু খালাস দান করা হয়। ভালো প্রস্তুতি ছিল, থ্যাংক ইউ।
মামলা